আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের দুটি দারুণ নকআউট ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের বিশ্বকাপ বিশ্লেষণ টকশোতে পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আদনান চৌধুরী, সাবেক খেলোয়াড়, বিকেএসপি ফুটবল বিভাগ, এবং রিচি, ক্রীড়া সংগঠক। আজ আমরা আলোচনা করব ব্রাজিল বনাম নরওয়ে এবং ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচে অনেক বড় চমক দেখিয়ে ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে 2-1 গোলে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড রুদ্ধশ্বাস লড়াই শেষে মেক্সিকোকে হারিয়েছে 3-2 গোলের ব্যবধানে। আজকের দুই ম্যাচ ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে চমক, নাটক এবং প্রতিদ্বন্দ্বিতা। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয় যেমন সবাইকে করেছে বিস্মিত, তেমনি মেক্সিকো বনাম ইংল্যান্ডের 5 গোলের লড়াই ছিল দুর্দান্ত পারফরমেন্স। আজ আমরা আলোচনায় খুঁজে বের করার চেষ্টা করব কোন কৌশল ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, কোথায় পিছিয়ে পড়ল মেক্সিকো এবং ব্রাজিল, এবং কোথায় জিতে গেল ইংল্যান্ড এবং নরওয়ে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ম্যাচ পরবর্তী আলোচনায়। শুরুতে যেতে চাই দুইজন গেস্টের কাছে। আমরা আলোচনা করব ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ নিয়ে। দুজন গেস্টের কাছে জানতে চাই, আমরা দেখেছি ব্রাজিল বনাম নরওয়ের 2-1 গোলে খেলাটি শেষ হয়েছে। আপনারা এই খেলাটি কিভাবে মূল্যায়ন করবেন? শুরুর আগেই একটু প্রথমেই বলে নিতে চাই, ধন্যবাদ জানাই আরসিটিভিকে এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আর স্পন্সর আনান সিটি। খেলাধুলার বিষয়ে যখন কেউ স্পন্সর করে তখন তৃণমূল থেকে অনেক কিছু উঠে আসে, এই জন্য তাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকের ম্যাচটা খুব হাই ভোল্টেজ ম্যাচ বলবো, কারণ ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 মানে নকআউট, এবং এখানে ব্রাজিল একটা বড় টিম, নরওয়ে একদম খারাপ না, কিন্তু আমরা ম্যাচে যেটা দেখেছি যে গোল বলের খেলা ফুটবল, রেজাল্ট যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখানে বড় টিম ছোট টিম বা র্যাঙ্কিং ভ্যারি করে না। সেই দিক থেকে ব্রাজিলের এই ম্যাচটাতে বেশ কিছু ভুল, কিছু নরওয়ের কিছু ভালো দিক, সব কিছু মিলিয়েই আসলে ম্যাচটা যেটা হয়েছে, নরওয়ে ভালো খেলে ম্যাচ জিতেছে। ভালো খেলা ইন আ সেন্স আমি বলবো যে বলটা নিজেদের মধ্যে কনস্ট্রাকটিভ একটা অ্যাটাক বিল্ড করে নিজেদের মধ্যে বল রেখে রেখে তাদের ছন্দে যেন হারিয়ে গেছে ব্রাজিল। আমার কাছে এমনটা মনে হয়েছে যে নরওয়ের কাছে ব্রাজিল মাঠে শুধু খেলাতেই না, ছন্দে হারিয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি আরসিটিভিকে আমাকে ওয়েলকাম করার জন্য, আর এদের স্পন্সর আনান সিটি। আসলে খেলাধুলার পিছনে যখন সবার একটা প্রচেষ্টা থাকে তো সেটা সবসময় ওয়েলকামিং, এবং এটা রুট লেভেলের জন্য সবসময় ভালো। তারা এরকম একটা ইনিশিয়েট করছে, এটার জন্য তাদেরকে বিগ থ্যাঙ্কস। তো ব্রাজিল নরওয়ে নিয়ে যেটা কথা হচ্ছিল আর কি, আদনান বলবো যে ছন্দে, তো সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলেরই সাপোর্টার, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে ব্রাজিলের সেই ছন্দটা আসলে আছে। শুধু যে খেলায় ব্যাপারটা এমন না, সাইকোলজিক্যালিও তাদের ভিতরে আমি সেই ক্ষুধাটা দেখতে পাইনি। এবং নরওয়েকে মনে হয়েছে যে শুরু থেকে শেষ পর্যন্ত তারা তাদের যে প্ল্যানটা, ধরেন যে ফরমেশনটা, সেটাতেই তারা স্টিক ছিল এবং এক্সিকিউট করে গেছে। তাদের যে গোল করার ধরন, তাদের যে খেলার ধরন, তারা সেটা রক্ষা করে গেছে। সেক্ষেত্রে ব্রাজিলকে আমার এরকম এক্সেপশনাল কিছু করতে দেখি নেই আর কি। এবং ব্রাজিলের মতো একটা জায়ান্ট দল, যার বল পজিশন বিলো 40, এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল হওয়ার কথা না আর কি। কারণ তারা আসলে সবসময় দেখাইছে যে গেমকে কীভাবে ডোমিনেট করতে হয়, কিন্তু কাউকে তারা ডোমিনেট তো করতে পারেইনি, এবং মনে হয়েছে যে খানিকটা ডোমিনেট হয়েছে। তো সেক্ষেত্রে ব্রাজিলের কাছে আমরা একটু আশাহত, এবং নরওয়ে ওয়েল ডিজার্ভিং টিম হিসেবেই ফরওয়ার্ড করছে, এবং তাদের খেলা দেখে একবারের জন্য মনে হয় নাই যে তারা লেস কনফিডেন্ট বা তারা ফরওয়ার্ড করতে পারবে না। যদিও তারা সম্ভবত এই প্রথম ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে ফরওয়ার্ড করছে, এর আগে হয়তো তারা করেন নাই, কিন্তু তাদের খেলা দেখে এটা মনে হয় নাই যে তারা প্রথম, তারা প্রফেশনালদের মতোই খেলছে। আবার আমরা অতিথিদের কাছে জানতে চাই যে আজকের ম্যাচে ব্রাজিলের কোথায় কোথায় দুর্বলতা দেখতে পেয়েছেন আপনারা? দুর্বলতা তো আসলে সম্পূর্ণ ম্যাচই ছিল কম বেশি, বলে শেষ করা আর কি। আসলে যেমন ধরেন একদম ফার্স্ট হাফের আর্লি স্টেজে একটা পেনাল্টি, এবং আমি কোনোভাবেই বুঝলাম না যে দলের স্ট্রাইকার বা
এই মুহূর্তে দলের টপ স্কোরার থাকার পরেও কেন একজন মিডফিল্ডার সেই টেকটা নিতে গেল? হয়তো সেটা কোনো ট্যাকটিক্সের অংশ হতে পারে, কিন্তু সেটা ফেল করছে। এছাড়া ধরেন আপনারা যদি খেলাটা দেখছেন, ভিনিসিয়াস জুনিয়র যে এই মুহূর্তে ব্রাজিলের আইকন প্লেয়ার, সে মার্টিনেলিকে চেঞ্জ করার পরে এনরিককে যে বলটা বাড়িয়ে দিয়েছে সেটা একটা একদম পেনাল্টির মতোই, একদম সুবর্ণ সুযোগ। ছিল না, হ্যাঁ। হ্যাঁ, এবং 1-1-এ সেই গোলটা করতে না পারা এটা আসলে অনেক দুর্বলতা। ব্যর্থতা, আসলে গুণলে হবে না, অনেক ব্যর্থতা। এবং তারা মাঝমাঠকে দখল করতে পারে নাই, সেটা আপনারা বল পজিশনের দিকে তাকাইলেই বুঝতে পারবেন। এবং মানে খেলার উপরে ব্রাজিলের বেসিক্যালি কোনো দক্ষতা বা গ্রিপ ছিল না ওই মুহূর্তে, অন্তত কালকের ম্যাচটায়। আর সেক্ষেত্রে আপনি নরওয়ের খেলা দেখলেই বুঝতে পারবেন যে তারা কিভাবে ম্যাচটাকে ডমিনেট করছে, সেটা উপর থেকে নিচ পর্যন্ত, মাঝখান, সেই জায়গায় ব্রাজিল আসলে এমন কিছু করে দেখাইতে পারেনি। আর যদি বলেন ব্রাজিলের যেহেতু বিশ্বমানের একজন কোচ আছেন, কিন্তু তার 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 কলটা তো একদম অ্যাকিউরেট ছিল, কিন্তু সেই অ্যাকুরেট প্লেয়ারটা আসলে ডেলিভার করতে পারে না। এটা একটা ব্যর্থতা আর কি, আমি মনে করি। তুমি আদনান ভাই, প্রশ্নটা যখন প্রথম শুনলাম, শুনে আমার মাথায় যেটা আসছে যে ভুলটা আসলে নাই কোথায়। প্রথম থেকেই আমি যদি একদম একদম প্রথমেই দেখি খেলার, একটা অফসাইডে গোল হলো, অফসাইড, কিন্তু আমার কাছে দেখে মনে হলো যে ব্রাজিল গোল কনসিভ করছে এবং এমন একটা অবস্থা যে ভেঙে পড়ে যায় যেরকম। এবং খেলার মধ্যে আমি এরকমও দেখলাম যে প্রায় 500-550 পাস করে ফেলছে নরওয়ে, অপরদিকে ব্রাজিলের হচ্ছে 225 বা সামথিং লাইক right. দ্যাট। তো এই যে পাসিং ফুটবল, পুরো একদম কনস্ট্রাক্ট করে করে ওঠা, আপনি যদি ফরমেশনের দিকেও তাকান দেখবেন যে নরওয়ের যে ফরমেশন ছিল 4-1-2-3, মানে ওরা অ্যাটাকিংয়েও সুন্দর সাজানো, একদম একটা মানে পিরামিড, একটা ট্রায়াঙ্গেল করে ওরা করা। আনচেলত্তি তো নিঃসন্দেহে এখন মোটামুটি বলা যায় যে ব্রাজিল টিমের সবচেয়ে বড় সেলিব্রিটি আনচেলত্তি, যেহেতু নেইমার বেঞ্চে। জি। তো আনচেলত্তির আমি জানি না কেন তার ফরমেশনটা ছিল 4-2, তারপরে 3-1। এক্স্যাক্টলি। তো এদিক থেকে দেখা যাচ্ছে অ্যাটাকিংয়ে ব্রাজিলের অ্যাটাকিং জোন এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছিল। আমরা এমন অনেক দেখছি 3 ভার্সেস 3 হয়ে গেছে, 2 ভার্সেস 2 হয়েছে, বাট ফিনিশিংটা নাই। আর ফিনিশিং, ভিনিসিয়াস একদম লেফট উইং থেকে খেলছে, ভিতরে ওই রকম অ্যাটাক নাই। সামাও যেন মনে হচ্ছিল যে ওরা ওই যে প্রথমেই বলেছি ছন্দে হারাইছে, খাপছাড়া ওরা আর কি পাসিং ফুটবল যেটা করছে, এবং ব্রাজিলের টিম থেকে কোনো প্রেস নাই। Exactly. ওরা দাঁড়াচ্ছে, বল ধরতেছে, ছাড়তেছে, কিন্তু ব্রাজিলের প্লেয়ারদের দিক থেকে আমি কোনো প্রেস দেখতেছি না। একটা এইরকম ওয়ার্ল্ড কাপ ম্যাচে যেরকম দেখে, আমার মনে হয় যে আপনি ডিফেন্স পজিশনে খেলে থাকেন, আপনিও এটা বলবেন। স্পেশালি আমি ব্রাজিলের ডিফেন্ডারদের কথা তো বলতেই হবে, যে বর্তমান বিশ্বে পৃথিবীতে আপনি যদি 5টা খেলোয়াড়ের নাম নেন, সেখানে আর্লিং হ্যালান্ডের নাম থাকবেই। হ্যাঁ। আপনি এরকম একটা খেলোয়াড়কে এত সুযোগ দিতে পারেন না জি অ্যাজ এ ডিফেন্ডার। এরকম খেলোয়াড়রা সুযোগ না থাকলেও সেটাকে তৈরি করে নিয়ে স্কোর করে। জি। সেখানে আপনি তাকে যে সুযোগ দিয়েছেন, সেখানে সে রীতিমতো রেস্ট করে শর্ট করে গোল করছে, সেখানে আপনি গোলকিপারকে দোষ দিতে পারবেন না, এটা ডিফেন্ডারের দোষ। আপনি যদি ওয়ার্ল্ড কাপের পুরো প্রেক্ষাপটটা চিন্তা করেন, হ্যারি কেন, মেসি, এমবাপে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে সেরা। আমরা কিন্তু হল্যান্ডের যে অবস্থা এবং তার যে রাশ, যে হাইট, এবং তার কাছে বল যাওয়া মানে একটা নির্ভরতা, এটা এই জায়গা আপনি যেটা বলছেন যে তাকে ছেড়ে দেওয়া, সে যে সেকেন্ড গোলটা, বলটা ধরলো, সামনে কোনো প্রেস নাই, Press নাই, right. ডিফেন্স শুধু না, মানে স্ট্রাইকিং, মিডফিল্ড, তারা পুরো নরওয়েকে পুরো সময়টাই খেলতে দিয়েছে। আমার মনে হয়নি যে ব্রাজিল বল গেইন করতে চাইছে। এবং বিশেষ যেটা দুর্বলতা আমার ব্রাজিলের মনে হয়েছে যে ফুল ব্যাক। আমরা যদি আপনি আরো অনেক আগে থেকে যদি লক্ষ্য করেন, দেখবেন যে ব্রাজিলের ফুল ব্যাক সবসময় অ্যাগ্রেসিভ। সেটা আপনি কাফু, রবার্তো কার্লোসের সময় থেকে শুরু করে দানি আলভেজ, মার্সেলো, কিন্তু সেই পেস কিন্তু এখন নাই যারা বোথ সাইডে হেল্প করবে। ওই ফুল ব্যাক ব্রাজিলের এখন নাই। এবং আপনি জানেন ফিজিক্যালি নরওয়েনরা আপনার ব্রাজিলদের থেকে একটু হাইটে বেশি হবে, সো এটা তো নর্মালি বোঝা যাচ্ছে যে তাদেরকে হেড করার সুযোগ দিলে এটা নিয়ে বিপদ আছে। তো ফুল ব্যাক যদি সেই ক্রসে বাধা দিতে না পারে, সেক্ষেত্রে হেড হবে এবং গোল হবে, এবং তাই হয়েছে। আমি একটু অ্যাড করতে চাই এই জায়গাটাতে, মানে এটা একদম আমার ব্যক্তিগত মতামত, যদিও তাদের ভুল ধরা আসলে আমাদের কতটুকু সাজে এটা নিয়ে আমাদের কোশ্চেন আছে। তারপরও আমার ব্যক্তিগত মানে ফুটবল বুঝ থেকে যেটা মনে হয় যে ব্রাজিল আগের সেই অ্যাটাকিং ফুটবলটা ব্রাজিলের নাই।
হল্যান্ড আসলে এটাকেই ক্যাশ করছে, সরি নরওয়ে। নরওয়ে। নরওয়ে মানে আসলে এখন হল্যান্ড হয়ে গেছে এরকম আর কি ব্যাপারটা, তাই নরওয়ে থেকে হল্যান্ড চলে আসে। জি, জি। নরওয়ে এইটাকেই ক্যাশ করছে এবং তারা নিজেদের মধ্যে এমনভাবেই খেলছে যে ব্রাজিলকে ওরা স্লো করে দিছে। ব্রাজিল স্লো হয়ে যাওয়ায় ব্রাজিল তাদের অ্যাটাকিং বা তাদের ওই খেলাটা খেলতে পারেনি, নরওয়ে খেলে গেছে, এরকমটা আমার মনে হয়েছে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমরা গেস্টের কাছে যাই যে আজকে আমরা দেখেছি ব্রাজিল যখন প্রথম গোলটা হজম করলেন, তারপর দ্রুত কেন আর কি ফিরে আসতে পারলো না, কি মনে করছেন আপনারা? পুরো ম্যাচেই আসলে ব্রাজিল ফিরতে পারেনি। জি, আমার কাছে ওই যে আমি ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের ফিরে আসার ইচ্ছেটা কম ছিল। মানে প্রত্যেকেই ম্যাচ জিততে চায়, তারপরও ব্রাজিল যেভাবে মানে খেলেছে, তারা নরওয়েকে খেলতে দিয়েছে। আর প্রথম গোলের পরে ব্রাজিল আসলে ওই ছন্দটা তাদের আনতেই পারেনি। আপনি যদি চিন্তা করেন জাপানের সাথে ব্রাজিলের ম্যাচটা, গোলের পরে ব্রাজিল যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু নরওয়ের সাথে পুরো ম্যাচেই ব্রাজিলকে আসলে কোথাও একটাবার মাথা তুলে আমি দাঁড়াতে দেখিনি। আমার কাছে এটাই মনে হয়েছে, মানে ছন্দহীন ফুটবল খেলেছে আর কি ব্রাজিল প্রায়। এখানে আমি একটু অ্যাড করবো, জি, জি। এটা আসলে আমার মতো মানুষের বলা ঠিক কিনা আমি বুঝতেছি না। ধরেন আপনি যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে আপনার নিজের দেশকে রিপ্রেজেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার ভিতরে একটা ওন করার ব্যাপার থাকে, অবশ্যই। মানে একটা 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 ক্রেজিনেস, একটা ক্রেভিংস, যে আই হ্যাভ টু প্রুভ, নট মানে শুধুই যে নিজেকে প্রুভ করবে ব্যাপারটা এমন না, প্রুভ করার ব্যাপার থেকে যে পৃথিবীর বুকে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমাকে সেটা প্রুভ করতে হবে। তো ওই ক্ষুধাটা বা ওই ক্রেভিংটা আমি আসলে ব্রাজিল দলে কারো ভিতরে সেইভাবে দেখিনি, যেটা আমরা তো আগেও আমরা তো ব্রাজিল আজকে থেকে দেখি না। তো একসময় ব্রাজিলের খেলার যে ধার বা তাদের যে মেন্টালিটি, অ্যাকচুয়ালি আমি এটা সাইকোলজিক্যালি বলতে চাচ্ছি, যে ট্যাকটিক্যালি তো তারা ফিট, পৃথিবীতে এতগুলো দেশের ভিতরে 48টা দেশ কম্পিট করতে আসছে, তাদের ভিতরে ব্রাজিল টপ দলগুলোর ভিতরে একটা, সেগুলো নিয়ে কথা বলতেছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে ক্ষুধাটা, যে মানে সেইটাতে আমার খুবই ল্যাকিংস মনে হয়েছে ব্রাজিলের, যে তাদের যে একটা চাহিদা, না আমার এটা লাগবে। আদনান যেটা বললো আর কি, জাপানের সাথে খেলার কথা, তো ওই খেলায় তাদের যে ক্ষুধাটা ছিল তার 50%ও আমি গত খেলায় দেখতে আজকের ম্যাচে পারলাম দেখতে না। পাইনি আমরা। এটাই। ভাইয়া, আমরা দেখলাম যে হয়তোবা এটাই নেইমারের লাস্ট ম্যাচ, লাস্ট এরকম বিশ্বমঞ্চে খেলা। তো আপনাদের কি মনে হয় যে হচ্ছে তার পক্ষ থেকে বা তার দিক থেকে কতটা কি সে করতে পারলো বা পারতো, তবে আরো করতে পারলো না বিভিন্ন কারণে, আপনারা জানেন সেটা। তো সেটাই আর কি একটু জানতে চাচ্ছি যে তার আরো কি কি অবদান থাকতে পারতো বা ছিল এবং আরো থাকতে পারতো কিন্তু হলো না। আচ্ছা, নেইমার তো আসলে ব্রাজিলের এখনকার সময় সবচেয়ে বড় স্টার। অবশ্যই, সেটা তো তো অবশ্যই বলবো। তাকে বলা হয় হচ্ছে প্রিন্স, যে কখনো কিং হইতে পারে নাই। তো আমরা যারা ধরেন prince। ব্রাজিলের সমর্থক, তাদের কাছে আসলে এটা ম্যাটার করে না। এখন আমি ধরে নেব কি এটাই সত্য, যে কার্লো আনচেলত্তি আমার থেকে বেশি ফুটবল বুঝে। তো সে যেহেতু প্রয়োজন মনে করে নাই তাকে আগে খেলানোর, হয়তো প্রয়োজন ছিল না, কিংবা হয়তো তার ফিটনেসের ল্যাকিংস ছিল, তারপরেও আমাদের মতো সমর্থকদের আসলে তো চাওয়া থাকে যে নেইমারকে আমরা একটু খেলতে দেখব, নাম, হ্যাঁ। কারণ তার যে দেখবো এইজ, আমরা। হ্যাঁ, তার যে শারীরিক অবস্থা, আমরা মনে হয় না ব্রাজিলের জার্সিতে তাকে আবার হয়তো দেখব, মনে হয় না। জি, তারপরেও বলা যায় না, কিন্তু তাকে একবার এটা আপনি দেখবেন এই বিশ্বকাপে এরকম আরও ব্যক্তিত্ব আছে, যেমন কিছুদিন আগের ম্যাচে লুকা মদ্রিচ, সে তার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলছে। আমরা হয়তো নেইমারকে আর কখনো দেখবো না এই ব্রাজিলের জার্সিটায় খেলতে। এটা একটা ইমোশন, এটা আসলে এটা নিয়ে যুক্তিতর্ক চলে না, জি। এটা একটা ইমোশন, এবং এই ইমোশনটা ওইভাবেই বাঁচায় রাখতে চাই। নেইমারই মানে একটা প্রজন্মকে আসলে হ্যাঁ হ্যাঁ, নেইমার আসলে এখানে অনেক কোনো কিছুই। তুলনার বিষয় নাই, জি। পৃথিবীতে অনেক গ্রেটেস্ট আছে। জি, জি। নেইমার যদি কারো মতে গ্রেটেস্ট নাও হয়, আমাদের কাছে তো সে থেকে যাবে। এটা নিয়ে আসলে কোনো আমি ডিবেট চাই না, কোনো তর্ক নাই, সবকিছু নিয়ে তর্ক হয় না আসলে। জি, জি। নেইমারই। আমার জায়গায় এইখানে একটু ভিন্নতা হয়তো আপনাদের কাছে লাগবে। দেখেন, আমরা খুব আবেগী সাপোর্টার, এটা সত্য। বাংলাদেশের মতো আবেগ আর কারো আছে কিনা আমি জানি না। তো সেইখান থেকে আমাদের নেইমারের প্রতি একটা ভালোবাসা, আবেগ কাজ করে, এটা সত্য। কিন্তু ফুটবল ফিটনেসের খেলা, ফিটনেস না থাকলে আসলে একটা প্লেয়ার আবেগ দিয়ে তো ফুটবল হয় না। সেই সূত্রে থেকে আমি বিশ্বাস করি যে নেইমার যদি ফিট না হয়,
সে আসলে জাতীয় দলের জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এই বিষয়ে আমার একটু সন্দেহ থেকে যায়। নেইমার ভালো প্লেয়ার, সে আগে খেলছে, ভালো সার্ভ করছে। এখন মেসি অনেক ভালো প্লেয়ার, তাই বলে কি আমি চাইবো মেসি সারা জীবন খেলে যাক? নেইমার আমার কাছে মনে হয় না যে খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল এবার টিমের জন্য, কারণ টেকনিক্যালি তোমার কথাটা হয়তো ঠিক আদনান, কিন্তু হ্যাঁ ফিটনেস অবশ্যই ম্যাটার করে। তুমি যা বলছো সবই ঠিক, কিন্তু আবেগ ছাড়াও ফুটবলটা হয় না। ট্রু, ঠিক আছে, নেইমার অবশ্যই আমাদের সলিড ইমোশন, পিওর ইমোশন, থাকবে emotion। অবশ্যই আবেগ, কিন্তু নেইমার আসলে টিমের জন্য আমরা যেভাবে এক্সপেক্ট করি নেইমারকে, তুমি এইটা বলতে পারতা সেই যে নেইমার ব্রাজিল দলের 10 নম্বর জার্সি বসে আছে, এটা ফেলিয়ার। হ্যাঁ এটা অবশ্যই, এটা failure, ব্রাজিল কিন্তু দলের জন্যই একটা ফেইলিয়ার, আমি failure, no অবশ্যই doubt। মানবো। কিন্তু নেইমার এটা নিয়ে কোনো ডিবেট নেই। হ্যাঁ সেটা আপাতত মনে থাকুক, মাঠে না থাকুক। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা চলে যেতে চাই মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচটিতে। তো শুরুতেই আমরা গেস্টদের কাছে জানতে চাই, পুরো ম্যাচটি ছিল অনেক রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্যে হওয়া। তো আমরা কিভাবে বলতে পারি যে আপনারা কিভাবে ম্যাচটিকে দেখেছেন, পুরো ম্যাচটিকে, যে 5 গোল এবং আরও অনেক ধরনের কাহিনী, রুদ্ধশ্বাস মুহূর্ত? ধন্যবাদ। আসলে ইংল্যান্ড মেক্সিকোর খেলাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচ, যে এখানে যে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ। কালকের ম্যাচে ধরেন গোল হয়েছে টোটাল 5টা এবং মাত্র 3 মিনিটের ব্যবধানে জুড বেলিংহামের 2টা গোল, এবং সেই 2টা গোলকে আবার ফেরত দেওয়া মেক্সিকো, এবং তারপরে একদম লাস্ট মোমেন্টে যে হ্যারি কেনের পেনাল্টি। তো এটা আসলে একটা পয়সা ওষুধ ম্যাচ। তো মানে এখানে দুই দলই জয়ের জন্য খেলছে এবং সেটার কোনো কমতি ছিল না কারো। দুই দলই যে দুইটা বড় দল, বড় নেশন, এবং তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে আসছে পৃথিবীর বুকে, সেটা তারা প্রমাণ রাখছে। ট্রুথ, আমি আসলে এইভাবেই বলতে চাচ্ছিলাম যে ওয়ার্ল্ড কাপ মাস্ট বি ওয়ার্ল্ড ক্লাস। এই ম্যাচটা আসলে মানে মানুষ আসলে কি দেখতে চায়? যদি ক্রিকেট হয় 6 দেখতে চায়, 4 দেখতে চায়, ফুটবলে মানুষ গোল দেখতে চায়, এবং গোল দেওয়ার যেই চেষ্টা আপনি দেখবেন যে দুই দলই সেই চেষ্টাটাকে উতরে গেছে। আপনার 2টা গোল খাওয়ার পরে তারপর আবার গোল করা, এটা আমি এক কোচকে পেয়েছিলাম, জাপান ন্যাশনাল টিমে খেলেছিল। তার একটা কথা ছিল যে একটা গোল খাওয়ার পরে যদি আবার সেই গোল ব্যাক করতে হয়, সেটার জন্য ডাবল খেলতে হয়। সো সেদিক থেকে মেক্সিকো সাকসেস। আর মেক্সিকো একটা হোম অ্যাডভান্টেজ, এটা আমি বলবো, এটা প্রত্যেকটা টিমেরই থাকে, যে নিজের মাঠ যখন হয় সেটাতে একটা বেনিফিট পায়। তো সেদিক থেকেও মেক্সিকো একটা অ্যাডভান্টেজ পেয়েছে, একটা সাহস থাকে তাদের। তো ম্যাচটা খুব দারুণ হয়েছে, মজার হয়েছে এবং দেখে শান্তি লেগেছে। আবার গেস্টের কাছে যাই, যে আজকের খেলা মেক্সিকো ইংল্যান্ড, এটা খেলার দুর্দান্ত একটি খেলা হয়েছে আর কি। এই ম্যাচটি পুরো জায়গায় যা তাদের ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ, দুই দলের কোন কোন জায়গাতে তাদের সক্ষমতাটা দেখিয়েছে বলে মনে করছেন আপনারা? আমার কাছে, আমি এই ম্যাচটার আগে একটু ইংল্যান্ড এবং মেক্সিকো সম্বন্ধে একটু বলতে চাই। আপনি যদি দেখে থাকেন, ইংল্যান্ডে বেশ কিছু প্লেয়ার আছে যাদেরকে আপনারা, মানে আমরা সবাই চিনি। কিছু প্লেয়ার হয় যাদেরকে আমাদেরকে ওয়ার্ল্ড কাপে এসে আমরা অনেক প্লেয়ারকে চিনতে পারি, কিন্তু ইংল্যান্ড, মেক্সিকো, আপনি মেক্সিকোর জাভিয়ার হার্নান্দেস, তারপরে আমার মনে আছে আমি জিওভানি দস সন্তোষ বলে একজন প্লেয়ার ছিল, দুর্দান্ত খেলতেন, মেক্সিকোর গোলকিপার, দারুণ পারফর্মার। আর ইংল্যান্ডের যদি আপনি একটু প্রিভিয়াস দিকে তাকান, ওয়েন রুনি, জন টেরি, স্টিফেন জেরার্ড, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, প্রত্যেকেই মানে দুর্দান্ত একটা সময় থেকে মানে তারা রুল করে আসছে। তবে ইংল্যান্ডের একটা মাত্র ওয়ার্ল্ড কাপ, সেটা একটা প্রভাব ফেলেই, যে সেই 66 সালে, তারপরে তারা ওয়ার্ল্ড কাপ পায়নি। তবে আমি পার্সোনালি কেন জানি আমার একটু মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বর্তমান যে টিম আছে হ্যারি কেনকে আমরা অনেক দিন থেকে আমি তাকে ক্লাব পারফর্ম থেকে চিনেছি। এরপরে সে যে পারফর্ম করছে প্রত্যেক ম্যাচে, তার কনস্টেন্সি, সে যে মানে তার যে এই পারফরমেন্স ধরে রেখেছে, এইটা মানে আপনি যদি কাগজ কলমের হিসাবও করেন, তাও মেক্সিকোর চেয়ে কিছু দিকে আপনার ইংল্যান্ডকে এগিয়ে রাখতেই হবে। সেক্ষেত্রে আরেকটা কথা আমি অ্যাড করব, যে সাধারণত বিশ্বকাপের মতো মঞ্চে জাতীয় দলগুলোর কোচ সাধারণত দেশি হয়। ইংল্যান্ড কিন্তু এবার ব্যতিক্রম। ইংল্যান্ডের যিনি কোচ টমাস টুখেল, উনি হচ্ছেন একজন জার্মান নাগরিক, যদিও তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেরই বিভিন্ন ক্লাবকে কোচ করেছেন বিভিন্ন সময়।
কিন্তু আপনি যেটা বললেন হ্যারিকেন এই মুহূর্তে ইংল্যান্ডের সবচেয়ে বড় নাম এবং ইংল্যান্ড জাতীয় দলের ক্যাপ্টেন, এবং সে সেটা কন্টিনিউয়াসলি প্রমাণ দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। এবং আপনি আজকে ম্যাচে দেখবেন শুধু যে একটি গোল করেছেন তা না, গোল করার আগে জুড বেলিংহামের গোলে একটি অ্যাসিস্ট করেছেন। জি, এবং যদি খেলাটি দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারতেছেন যে কত চমৎকার অ্যাসিস্ট সেটা। এবং বিগত ম্যাচেও সেটার একটা প্রভাব আপনি দেখতে পারবেন। আর অনেক মিডফিল্ডারকে নিয়েই বিশ্বকাপে আসলে কথা হয়, যেমন স্পেনের পেদ্রি আছে, পর্তুগালের ভিটিনিয়া আছে, কিন্তু হয়তো জুড বেলিংহামের নামটা সেভাবে উচ্চারিত হয় না। কিন্তু আপনি বিশ্বাস রাখেন যে ওয়ার্ল্ড ক্লাসদের ভিতরেই সেও একজন, এবং তার মতো, এবং সে শুধু প্লে মেকার না, গতকালকের 3 মিনিটের ভিতরে 2টা স্কোর করা, এটা এক্সট্রাঅর্ডিনারি এবং নো ডাউট। এবং ইংল্যান্ড দলের জন্য তো আসলে শুভকামনা দেয়াই যায়, এবং এবারকার দলটা কাপ জয়ের মতো একটা দল কিন্তু ইংল্যান্ডের এবার আছে। আমি যদি ইংল্যান্ডের গত ম্যাচটার কথা বলি, সেখানেও হ্যারিকেনের পারফরমেন্স, আপনারা মানে হ্যারিকেনকে একটা পারফর্মার আমরা নির্দ্বিধায় বলতে পারি। মানে অনেক প্লেয়ারের আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক সময় ম্যাচে পারফরমেন্সে একটু তারতম্য ঘটতেই পারে। হ্যারিকেন ইজ এ পারফর্মার যার আমার কাছে মনে হয় না যার কখনো পারফরমেন্স আমি তারতম্য দেখেছি। অলওয়েজই সে হচ্ছে মানে স্কোরার। আমার কাছে এখন বর্তমানে আপনি যদি একটা মানে টপ 11 করতে দেন ওয়ার্ল্ড কাপ এই সবগুলো টিমের মধ্যে থেকে, আমার মনে হয় যে সেখানে হ্যারিকেন আসলেও আসতে পারে, কারণ তার যে পারফরমেন্স। না, অবশ্যই সেখানে থাকবে বলেই আমার মনে হয়, কারণ একটা কমপ্লিট স্ট্রাইকার বলতে যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে হ্যারিকেন। এবং শুধু কমপ্লিট স্ট্রাইকার ছাড়াও সে আউট অফ দ্য বক্স যে দলকে যেসব জিনিস সার্ভ করতেছে সেটা একটা স্ট্রাইকার সাধারণত করেন না। সে মাঝ মাঠে এসে ডাউন করে এসে খেলতেছে, কিছু ক্ষেত্রে পজিশনিং তৈরি করতেছে, অন্য প্লেয়ারকে খেলাচ্ছে। সে যে একজন মানে ক্যাপ্টেন স্নক বলে না, হ্যারিকেন আসলে সেটাই করতেছে। এবং এটা যদি একটা ম্যাচে হয়তো আলাদা করে মেনশন করার মতো ছিল না, কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ম্যাচেই সে তার লিডিং ইন দ্য ফ্রন্ট। আমার ধরেন ফুটবলীয় নলেজ থেকে আমি যদি বলি যে আমি প্রেফার করি ক্যাপ্টেন ডিফেন্স থেকে, এটা আমার কাছে। কারণ একটা ডিফেন্স বা গোলকিপার তারা পুরো ম্যাচটা দেখতে পারে, লিড করতে পারে। কিন্তু কিছু জায়গায় লাইক মেসি ক্যাপ্টেন থাকে, মানে স্ট্রাইকার। হ্যারিকেন আমার কাছে মানে ইজ দ্য ক্যাপ্টেন, ট্রুথ। সে ক্যাপ্টেন, মানে স্ট্রাইকিংয়ের যেই খেলাটা, যে বল ধরা অ্যান্ড ফিনিশ করা, সেটা ছাড়াও হ্যারিকেন মানে পুরো টিমটাকে যেভাবে বুস্ট আপ করে, মানে তুলে নিয়ে আসে। আমার মনে হয় যে আমরা যেভাবে কোনো কিছু একটা নিচ থেকে তুলে আনতে পারি, হ্যারিকেন হচ্ছে ওইটা একদম পুরো বলটাকে সাজায় সাজায় উপরে নিয়ে এসে তারপর হচ্ছে ও ফিনিশ করে। মানে হি ইজ দ্য ক্যাপ্টেন অ্যাকচুয়ালি, ডেফিনেটলি। তো আমরা এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিথিদেরকে, যে তারা এত সুন্দর এসে আমাদের সাথে এত সুন্দরভাবে কিছু শেয়ার করেছেন, তাদের ফুটবল বিষয়ক ধারণা, জ্ঞান বা যাই বলবো। তো অনেক ভালো সময় কেটেছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী বিশ্বকাপ বিশ্লেষণ ম্যাচ নিয়ে, এবং ফুটবলের সাথেই থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনাকেও ধন্যবাদ। আর আবারও বলতে হয় যে আরসিটিভিকে ধন্যবাদ আমাদের মতো মানুষকে এখানে ইনভাইট করার জন্য, এবং এটা খুবই গুড ইনিশিয়েটিভ। আমার মনে হয় এই ধরনের জিনিস চলমান থাকা উচিত। শুভকামনা। আরসিটিভি এবং আনান সিটি দুইজনকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ একটা জেনারেশনকে এগিয়ে নেওয়ার জন্য খেলাধুলার বিকল্প কিছু নাই। খেলাধুলার সাথে থাকার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ধন্যবাদ।